আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের আগের লেকচারগুলোতে আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা নিয়েছি। তো আজকে আমরা ভিডিওতে আমরা ভেক্টর গুণনের যত ধরনের ব্যাখ্যা আছে আমরা সেই ব্যাখ্যাগুলো কভার করার চেষ্টা করব। অর্থাৎ আমরা প্রথমে যে ভেক্টর গুণন কিন্তু তোমার দুই রকমের হয়। অর্থাৎ তুমি ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করতে পারো, ভেক্টর রাশির সাথে স্কেলার রাশিও গুণ করতে পারো। অথবা তুমি যদি ভেক্টর রাশির সাথে যখন স্কেলার রাশি গুণ করো তখন কিন্তু এটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। আর তুমি যদি ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করো তখন কিন্তু ওই রাশিটা ভেক্টর রাশিও হতে পারে, স্কেলার রাশিও হতে পারে। তো আমাদের এই গুণনের পদ্ধতির উপর ভিত্তি করে আমরা ভেক্টর যে গুণন পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটি ভেক্টর গুণন আরেকটা স্কেলার গুণন। অর্থাৎ ভেক্টর গুণন ও স্কেলার গুণন এই দুটোর মধ্যে পার্থক্য হলো, স্কেলার গুণনের মধ্যে আমি যদি দুইটা ভেক্টর রাশি পরস্পর গুণ করি তাহলে আমরা যেই ভেক্টরটি পাবো সেটা অবশ্যই একটা স্কেলার রাশি হবে। আর ভেক্টর গুণন কি, যদি আমি দুইটা ভেক্টর রাশি গুণ করি এবং যে নতুন ভেক্টরটা পাবো, যে নতুন যে রাশিটা পাবো ওটা যদি ভেক্টর রাশি হয় তাহলে আমরা ওইটাকে বলি ভেক্টর গুণন। তো ভেক্টর গুণনের আরেকটা নাম হলো ক্রস গুণন। আর স্কেলার গুণনের আরেকটা নাম হলো ডট গুণন। তো আমরা আজকে এই দুইটা গুণন সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা আমরা প্রথমে ডট গুণনের আলোচনায় আসি। তো ডট গুণন এটাকে আমরা বলি স্কেলার গুণন। অর্থাৎ আমরা একবার এটা সংজ্ঞা সম্পর্কে ধারণা নিয়েছি যে যদি তুমি দুইটা ভেক্টর রাশিকে গুণ করার ফলে, অর্থাৎ যে গুণন পদ্ধতির মাধ্যমে তুমি যে নতুন রাশিটা পাবা সেটা যদি স্কেলার রাশি হয় আমরা ওই ভেক্টর গুণনকে বলি ডট গুণন বা স্কেলার গুণন। অর্থাৎ দেখো এটা আমরা কিভাবে এখন এই ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করব। দেখো আমরা ধরলাম যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এরা পরস্পর এই পয়েন্টে অর্থাৎ ও পয়েন্টে ক্রিয়াশীল আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তো এখন দেখো এই বি ভেক্টর আর এই এ ভেক্টর, আমাদের ডট গুণন যে থিওরি অনুযায়ী আমাদেরকে এটা বলে এ ডট বি ইকুয়াল টু আমাদের যে এ ভেক্টরের মান, অর্থাৎ এ ভেক্টরের যে মান মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা। অর্থাৎ এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ তাদের কোসাইনের গুণফলের সমান। এবং তুমি আরেকটা জিনিস এখানে জানতে পারো যে কস থিটা, এখন দেখো আমি যদি এটাকে লম্ব টানি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজে পরিণত হচ্ছে। সো দেখো এই ভেক্টরটার কিন্তু আনুভূমিক উপাংশ বি কস থিটা এ ভেক্টর বরাবর ক্রিয়াশীল। তো তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে আমি কিন্তু এটাকে ভেঙে এভাবে লিখতে পারি এ বি কস থিটা। তো আমি এটাকে যখন এ বি কস থিটা লিখবো তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে বি ভেক্টরের কিন্তু যে আনুভূমিক উপাংশ এটা কিন্তু এ এর দিকে ক্রিয়াশীল। তো একটা যে মজার ব্যাপার হলো যে এই বি কস থিটাকে আমরা বলি এ এর দিকে বি এর উপাংশ, অর্থাৎ এ ভেক্টরের দিকে বি এর উপাংশ। তো তুমি দেখো আমি যদি এটাকে এভাবে লিখি তার মানে দেখো ডট গুণফলের সংজ্ঞা আমি আরেকভাবে দিতে পারি, একটি ভেক্টর ও ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশের গুণফলকে আমরা বলি ডট গুণফল। এছাড়া তুমি দেখো এটা আমি এভাবে লিখতে পারি বি ইন্টু এ কস থিটা। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে বি ভেক্টর এবং বি ভেক্টরের দিকে এ এর উপাংশের গুণফলকে আমরা বলি এ ও বি ভেক্টরের ডট গুণফল। সো তুমি এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে কস থিটা আমরা অনেক সময় ভুলে যাই যে কার উপাংশ। সো একটা জিনিস মনে রাখবা, যার উপাংশ সবসময় তারই কস থিটা হবে। তার মানে বি কস থিটা মানে এখানে বোঝাচ্ছে যে এ এর দিকে বি এর উপাংশ, অর্থাৎ যার উপাংশ তারই কস থিটা। তার মানে আমরা যে ডট গুণন বা স্কেলার গুণন এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা জানলাম। তো তোমরা এখন একটা জিনিস খেয়াল করো যে যখন আমাদের কোশ্চেনে আসে অনেক সময় যে দুইটা ভেক্টরের ডট গুণফলের ভ্যালু দেওয়া বা দুইটা ভেক্টর দেওয়া আছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে বলে, তখন আমরা কিভাবে করব। দেখো এ বি এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি এ বি কস থিটা, জাস্ট দুইটা ভেক্টরের ভ্যালু। তার মানে আমি cos থিটা ইকুয়াল টু লিখতে পারি
এ ডট বি বাই এ বি। তার মানে আমাদেরকে যদি কোশ্চেনে চায় যে থিটার ভ্যালু কত, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আমরা এটা এভাবে বের করতে পারি, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তো আমরা এই সূত্র ইউজ করার মাধ্যমে আমরা ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সম্পর্কে ধারণা নিতে পারি, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। তো এখন আমরা যে ডট গুণ, আমরা অনেকে এতক্ষণ এ ডট বি সম্পর্কে জানছি, কিন্তু আমরা এটা জানি না যে ডট গুণন আসলে কিভাবে করে, অর্থাৎ এটা কিভাবে ম্যাথমেটিক্যালি কি হয়, আমরা এখন এই ব্যাপারে জানবো। তো দেখো ডট গুণনের ম্যাথমেটিক্যাল টার্মের সময় আমরা এখানে দেখো দুইটা ভেক্টর হিসাবে নিলাম, যে এ একটা ভেক্টর যেটার ভ্যালু এ এক্স আই এ ওয়াই, যে আমরা সবগুলো জাস্ট একটা ভ্যারিয়েবল দ্বারা ধরে নিছি। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা ফার্স্টে এই ডট গুণন প্রসেসে যাওয়ার আগে আমরা একটা জিনিস জেনে নেই, যে দেখো আমি যদি এই একক ভেক্টর অর্থাৎ আই, আমরা যদি আই ডট আই বের করি তাহলে কি হয়, অর্থাৎ একই অক্ষ বরাবর যখন আমরা কোনো ভেক্টর বের করবো তখন কি হয়। তো দেখো আমরা ধরলাম যে আই ডট আই বের করবো, তুমি দেখো আই এর ভ্যালু কত, যেহেতু আই একটা একক ভেক্টর তার মানে আই এর ভ্যালু 1, তার মানে আমি 1 ইন্টু 1 কস, দেখো এক্স এক্সিস বরাবরই দুইটা ভেক্টর ক্রিয়াশীল, তার মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল অবশ্যই 0 ডিগ্রি, তার মানে কস 0 ডিগ্রি, তার মানে আই ডট আই ইকুয়াল টু 1। সেমভাবে তোমার জে ডট জে অথবা কে ডট কে ইকুয়াল টু 1। ঠিক অপোজিটভাবে আমরা যদি আই ডট জে বের করতে যাই, অর্থাৎ আই ডট জে যখন আমরা বের করতে যাব তখন আমরা দেখি, আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকটা এক্সিসের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, তার মানে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তার মানে আই ডট জে যখন বের করবো তখন কিন্তু এই একক ভেক্টর আই এবং একক ভেক্টর জে দুইটারই মধ্যবর্তী কোণ কিন্তু হবে 90 ডিগ্রি, তখন আমাদেরকে কজ 90 ডিগ্রি ভ্যালু ইউজ করতে হবে, তখন আমরা দেখবো যে এটার ভ্যালু 0। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে আই ডট জে ইকুয়াল টু জে ডট কে বা কে ডট আই, যাই হোক স্যার 0। সো এখন দেখো এগুলো অনেক এমসিকিউতে আসে, তো এর সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যদি যাই, তো এখন আমরা দেখো আমরা এই দুইটা ভেক্টরের ডট গুণন কীভাবে করবো, আমরা এই প্রসেস সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো এখানে কিন্তু এ একটা ভেক্টর আমরা বসালাম, বি একটা ভেক্টর বসালাম, তো এখন যদি আমরা একে নর্মাল গুণ করি তাহলে দেখো এ এক্স ইন্টু বি এক্স আই ডট আই, দেখো এগুলো কিন্তু তোমার কনস্ট্যান্ট নাম্বার, এর জন্য আমি ডিরেক্ট গুণ করছি, আর এগুলো যেহেতু ভেক্টর তার মানে আমি যেহেতু আমি ডট গুণ করতেছি আমি এই ডট গুণটা করলাম। আর দেখো এ এক্স বি ওয়াই আই ডট জে, সেমভাবে এ এক্স বি জেড আই ডট কে। তো সেমভাবে আমি প্রত্যেকটা যখন ইকুয়েশন বসাবো তখন কিন্তু আমাদের এরকম আসতেছে যে এ ওয়াই বি এক্স জে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই ইন্টু জে ডট জে, এরপর দেখো যে প্লাস এ ওয়াই বি জেড ইকুয়াল টু জেড ডট কে। আমরা জাস্ট নর্মাল গুণ করবো, জাস্ট ভেক্টরগুলোর মধ্যে আমি ডট গুণ করবো, কারণ এগুলো তো ভেক্টর রাশির মধ্যে ডট আর ক্রস গুণ হয়। সো আমি ভেক্টর যেহেতু একক ভেক্টর মধ্যে ভিতর আর ডট আর ক্রস গুণ করছি। যে এখন দেখো তুমি এ জেড বি এক্স আই ডট কে প্লাস এ জেড বি ওয়াই কে ডট প্লাস এ জেড বি জেড কে ডট কে। এখন তুমি দেখো আমরা কিন্তু জানি যে যেগুলো একই রকম দুইটা একক ভেক্টর যেখানে থাকবে ওগুলোকে ভ্যালু কিন্তু 1, কিন্তু যেহেতু দুইটা তোমার আলাদা যখন হয় তখন কিন্তু এগুলোর ভ্যালু 0। দেখো তার মানে কিন্তু এই টার্মগুলোর 0 হয়ে যাবে টোটালি, কারণ আই ডট কে জে ডট আই এই ভ্যালুগুলো কিন্তু
0। তার মানে আমি যদি এই ভ্যালুগুলো বসাই আমি কিন্তু জাস্ট এতটুকু পাচ্ছি যে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তার মানে দেখো আমরা কিভাবে ডট গুণন করব আমরা কিন্তু একটা সূত্রের ফর্মেটে এনে ফেলছি। সো দেখো আমরা কিন্তু একটা এক্সাম্পলের মাধ্যমে এটা তোমার ক্লিয়ার করতে পারি। যেমন ধরো দুইটা ভেক্টর আমি নিলাম এ ইকুয়াল টু আই ডট জে ডট কে প্লাস জে, আর বি ভেক্টর নিলাম যে আই প্লাস 2j প্লাস 3k। সো তুমি একটা জিনিস দেখো যে আমরা যখন আমরা এটা ডট গুণন বের করব তখন আমরা ডট গুণন রিলেটেড যত ধরনের এমসিকিউ আছে আমরা এগুলো এখন সলভ করি। যেরকম দেখো এ ডট বি, এটা আমরা কীভাবে বের করবো দেখো, এগুলো সহগ। আমরা জানি কি এ এক্স অর্থাৎ ভি এক্স, তার মানে কি আয়ের যত সহগ আছে আয়ের সহগগুলো আমরা গুণ করব, যেমন 1 গুণ 1। তারপরে আমরা দেখব যে একক ভেক্টর যে এর সহগগুলো আমরা গুণ করব, যেমন এখানে দেখো 1 আর এটা 2, তার মানে 1 গুণ 2। তারপরে যে কে অর্থাৎ তৃতীয় যে একক ভেক্টরের সহগগুলো আমরা গুণ করবো পরস্পর। তার মানে দেখো কে এর একক ভেক্টর কী কী আছে, 1 আর এটা সহগ 3, তার মানে 1 × 3। তার মানে আমাদের অ্যান্সার 1 + 2 + 3 = 6। সো দেখো আমরা এ ডট বি বের করলাম। এখন দেখো আমরা যদি এই ভেক্টরগুলোর ভ্যালু বের করি, তো ভেক্টরগুলোর ভ্যালু আমরা কীভাবে বের করতে পারি, a = √1 + 1 + 1। সেমভাবে দেখো ভি ভেক্টরের ভ্যালু কীভাবে বের করতে পারি, 1² + 2² + 3²। তার মানে দেখো আমরা ভ্যালু বের করলাম যে √3, এই √ তোমার 1 4 9 14। সো দেখো আমরা ভ্যালু বের করলাম। তো এখন আমাদেরকে যদি বলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আমরা কিন্তু তাও বের করতে পারবো, কারণ আমরা জানি θ = cos ইনভার্স a ডট বি এ বি। তার মানে আমরা cos ইনভার্স a ডট বি এর ভ্যালু 6 / √3 × 40 ক্যালকুলেশন করলে যা আসবে তাই। আর যদি তোমার এরকম হয় যে থিটার ভ্যালু এই সাইডটার ভ্যালু 1 থেকে বড় অথবা ছোট, তখন কিন্তু 1 থেকে বড় কিন্তু -1 থেকে ছোট, তখন কিন্তু এটা ডিফাইন্ড হবে না। সো অবশ্যই এটার ভ্যালু তোমার -1 থেকে বড়, 1 থেকে ছোট হওয়া লাগবে। সো আমরা ডট গুণ সম্পর্কে অনেক বিস্তারিত জানলাম। তো বন্ধুরা, যদি আমরা একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা গুণ করি, তখন আমরা যদি যে নতুন রাশিটা পাবো ওই রাশিটা যদি তোমার ভেক্টর রাশি হয়, তাহলে আমরা ওই ধরনের গুণ করাকে বলি আমরা ক্রস গুণন। অর্থাৎ যে গুণ পদ্ধতির মাধ্যমে তুমি দুইটা ভেক্টর গুণ করার পরে আমরা আরেকটা ভেক্টর রাশি পাবো, ওই গুণফল পদ্ধতিকে আমরা বলি ক্রস গুণন। অর্থাৎ ক্রস গুণনের ক্ষেত্রে তোমার অবশ্যই একটা জিনিস জানা দরকার যে ক্রস গুণনের যে আমরা নতুন রাশিটা পাবো, এটার যেহেতু ভেক্টর রাশি, তো অবশ্যই একটা দিক আছে। সো ওই দিকটা আমাদের প্রথমে ডিফাইন করতে হবে যে ওই দিকটা কোন দিকে। তো আমরা যদি ওই দিক সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে ডান হাতি অথবা বাম হাতি স্ক্রু ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। তো স্ক্রু ব্যবস্থাটা কীরকম, যেমন ধরো আমি যদি তোমাকে প্রথমে আগে দেখাই যে আমি যদি তোমার A × B, ধরো আমি A × B ভেক্টরটাকে ক্রস গুণ, এই দুইটা ভেক্টরকে আমি ক্রস গুণ করতে চাচ্ছি। তো যখন আমরা এই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করতে চাবো, তখন আমাদের স্ক্রু ব্যবস্থা অনুযায়ী এটা জানতে হবে যে আমি যদি এ ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস গুণ করি, তার মানে আমার একটা স্ক্রুকে এমনভাবে স্থাপন করতে হবে যেন এ আর বি দুইটা ভেক্টর যে তলে আছে ওই তলের সাথে লম্বভাবে থাকে। যেমন আমরা ধরলাম যে এ আর বি দুইটা ভেক্টর তোমার এরকম একটা তলের উপর, তো একটা তলের উপর, তার মানে আমার স্ক্রুটাকে অবশ্যই ওই তলের সাথে লম্বভাবে স্থাপন করতে হবে। তো আমরা ধরলাম যে এই দুইটা ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল। তো ও বিন্দুতে যেহেতু ক্রিয়াশীল, তার মানে আমি এই এ আর বি ভেক্টর যে তলে, এই তলের সাথে আমি লম্ব বরাবর একটা স্ক্রু রাখলাম। তো এখন আমি যেহেতু A × B বের করব, আমি স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ঘুরাবো ক্ষুদ্রতর কোণে। মানে A × B হলে আমি এ থেকে বি এর দিকে, আর যদি B × A বের করতে হয় তাহলে আমরা ঘুরাবো বি থেকে এ এর দিকে। তো আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে A × B মানে এ থেকে বি এর দিকে। তো এখন তোমার এটা জানতে হবে যে এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা দেখি যে এ থেকে বি এর দিকে যখন ঘুরাবো তখন কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ তোমার স্ক্রুটা
এই ডাইরেকশনে ঘুরতেছে, তো যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন কিন্তু স্ক্রুটা উপরের দিকে ওঠা শুরু করবে, অর্থাৎ এটা ডাইরেকশন হবে এই দিকে। তার মানে আমরা এ ক্রস বি এর ফলে যে নতুন ভেক্টরটা পাবো সেটা হবে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। আর যখন আমরা বি ক্রস এ বের করবো তখন কিন্তু দেখো আমার স্ক্রুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, কারণ আমি বি থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে স্ক্রুটা ঘুরাচ্ছি। তো যখন ঘুরাচ্ছি তখন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে স্ক্রুটা নিচের দিকে যাওয়া শুরু করবে, তখন আমাদের ডাইরেকশন হবে নিচের দিকে, অর্থাৎ বি ক্রস এ। তো বন্ধুরা আমরা ডান হাতি স্ক্রু ব্যবস্থা সম্পর্কে জানলাম। তো ক্রস গুণের তোমার যে ম্যাথমেটিক্যাল থিওরি, এটা আমাদেরকে বলে যে ক্রস গুণের থিওরি অনুযায়ী তোমার আমি যদি এ আর বি দুইটা ভেক্টরকে ক্রস গুণ করি তাহলে আমার প্রথমে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ অ্যাঙ্গেল থিটা, ওই থিটার সাইন নিয়ে আমাদেরকে গুণ করতে হবে। কিন্তু একটা জানার বিষয় যে আমাদেরকে একটা একক ভেক্টর আনতে হবে এবং একক ভেক্টরের ডাইরেকশন কোন দিকে। আমরা ডানহাতি স্ক্রু ব্যবস্থায় যখন আমরা ক্রস গুণ করব তখন স্ক্রুটাকে যেই দিকে ঘুরাবো এবং স্ক্রুটা যেই দিকে অগ্রসর হবে আমাদের ডাইরেকশন হবে ঠিক ওই দিকে। তো আমরা ধরলাম যে যেমন ধরো আমি আই ক্রস আই দুইটা একক ভেক্টরের আমি ক্রস গুণন করব। তো ক্রস গুণন করলে দেখো আই যে ভেক্টর, এই দুইটা ভেক্টরের কিন্তু মান 1, অর্থাৎ 1 গুণ 1, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি, কারণ দুইটাই এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল ইন্টু এটা। তার মানে দেখো সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, তার মানে পুরো রাশিটার ভ্যালুই 0। তার মানে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু 0। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আমরা যখন আই ক্রস জে বের করব তখন কিন্তু সাইন 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 1, তখন কিন্তু আমরা জাস্ট একটা ইটা পাচ্ছি, অর্থাৎ জাস্ট একটা একক ভেক্টর পাচ্ছি। এর একক ভেক্টরটার ভ্যালু দিক কোন দিকে, আমি ডানহাতি স্ক্রু ব্যবস্থা যদি আমি আই থেকে জে এর দিকে যখন স্ক্রুটা ঘুরাবো তখন স্ক্রুটা যেই দিকে অগ্রসর হবে ঠিক সেই দিকে। এখন আমরা দেখি যে কোন দিকে। আমরা যদি এটাকে জে এক্সিসকে আই আর এটাকে কে দ্বারা ডিফাইন করি, তার মানে আমরা যখন আই ক্রস এ বের করবো তখন আমাকে অবশ্যই আই থেকে জে এর দিকে স্ক্রু ঘুরাতে হবে। তার মানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু, তার মানে স্ক্রুটা উপরের দিকে যাবে, তার মানে এই একক ভেক্টরটার ডাইরেকশন হবে উপরের দিকে। তো আবার আরেকটা জিনিস খেয়াল করি যে যখন আমরা যেহেতু একক ভেক্টর তার মানে ভ্যালু অবশ্যই 1 আর এদের দিক হবে উপরের দিকে। আর যখন আমরা জে ক্রস আই বের করব, তখন কিন্তু দেখো 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি ইন্টু ইটা, কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটার যে 1 হওয়ার কথা কিন্তু উত্তরটা হবে -1, কারণ আমাদের যে তোমার আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা যখন জে ক্রস আই বের করবো তখন কিন্তু আমাদেরকে এটা ক্লকওয়াইজ ঘোরানো, ক্লকওয়াইজ স্ক্রুটাকে ঘোরাতে হবে। তো যখন আমরা ঘুরাবো তখন কিন্তু স্ক্রুটা নিচের দিকে যাওয়া শুরু করবে। তার মানে প্রথমে আমরা যেটা পাইছি ওটা স্ক্রুটা ছিল উপরের দিকে আর এটা নিচের দিকে, তার মানে এদের ডাইরেকশন অপোজিট হওয়ায় এদের সাইনও অবশ্যই অপোজিট হবে। তার মানে আমরা যখন জে ক্রস আই করবো তখন এদের ভ্যালু হবে -1 আর একক ভেক্টরের দিক হবে নিচের দিকে। সো আর কি এই তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে। তো আমরা কখন এটা 1 কখন এটা -1 তখন এটা আমাদেরকে মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখো আমরা আই জে কে তিনটা একক ভেক্টরকে চক্রক্রমিকভাবে প্রথমে সাজাবো। যদি এরা এই সার্কেল অনুযায়ী চলে তখন এদের ভ্যালু হবে 1, যদি এরা সার্কেলের অপোজিটে চলে তখন এদের ভ্যালু হবে -1। যেমন আই ক্রস জে সার্কেল অনুযায়ী চলতেছে, জে ক্রস কে সার্কেল অনুযায়ী চলতেছে, কে ক্রস আই এটাও সার্কেল অনুযায়ী চলতেছে, তার মানে এদের ভ্যালু হবে 1।
আর যখন এদের সার্কেলের অপোজিটে চলবে, যেমন জে ক্রস আই এটা কিন্তু সার্কেলের অপোজিটে, আর আই ক্রস কে এটাও কিন্তু সার্কেলের অপোজিটে, তখন এদের ভ্যালু হবে -1। তো বন্ধুরা, এখন সামান্তরিকের যে ক্ষেত্রফল আমরা নির্ণয় করি সাধারণত যে ক্রস গুণনের সাথে, তো আমরা এখন সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করার যে থিওরি এটা জানবো। ধরলাম এটা একটা সামান্তরিক একটা কৌণিক বিন্দু ও, এর কৌণিক বিন্দুর বরাবর দুইটা ভেক্টর এ আর বি ক্রিয়াশীল। তো আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তো এখন একটা জিনিস দেখো, এটার যে ভূমি ভেক্টর এ, আমরা এটা লিখতে পারি এ ভেক্টরের যে ভ্যালু এটাকে আমি ভূমি হিসাবে কনসিডার করতে পারি, কিন্তু যখন আমরা এটার উচ্চতা নির্ণয় করতে চাবো তখন কিন্তু দেখবো যে আমাদের এই ভ্যালুটা লাগবে, অর্থাৎ এর উচ্চতা এইচ এর ভ্যালু লাগবে। তো আমরা যখন এটার এই অ্যাঙ্গেলে অর্থাৎ এই ভেক্টরের উলম্ব উপাংশ নিব তখন কিন্তু আমরা দেখবো যে ভ্যালুটার মান বি সাইন থিটা। তার মানে যখন আমরা এই ভ্যালুটা এইদিকে বসাবো তখন এটা এইভাবে লিখতে পারি, তার মানে সামান্তরিকের ভূমি যেটা এ ভেক্টরের মান, উচ্চতা যেটা এই এতটুকের মান। সো আমি যখন এটাকে গুণন পদ্ধতিতে কনভার্ট করব তখন আমরা দেখব যে এ ক্রস বি, যেটা আমাদের ক্রস গুণের থিওরি অনুযায়ী এ ক্রস বি। এখন আসো যে এটা ডাইরেকশন হবে কোন দিকে। দেখো, আমরা আমাদের ফার্স্ট লেকচারে জানছি যে তড়িৎ তীব্রতা অথবা তড়িৎ প্রাবল্য এসব ভেক্টরকে এসব হিসাব নিকাশের সময় যখন আমরা তল হিসাবে বিবেচনা করব তখন এদের ভেক্টর হয় কোন দিকে। তো দেখো, এটা একটা তল, আমি যদি এ ক্রস বি বের করি তখন কিন্তু আমাকে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে স্ক্রু, তখন স্ক্রুটা উপরের দিকে যাওয়া শুরু করবে আর এদের ডাইরেকশন হবে উপরের দিকে। তার মানে আমরা অলরেডি বুঝতে পারছি যে আমাদের যে তল যে একটা ভেক্টর রাশি, এটার ডাইরেকশন কোন দিকে এটা অলরেডি আমরা বুঝতে পারছি। অর্থাৎ তল যে ভেক্টর রাশি এটার ডাইরেকশন হবে ঠিক তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। সেমভাবে সামান্তরিকের যে সারফেস, ওই সারফেসের যে তল, ওই তলের ভেক্টর দিক হবে উপরের দিকে। তো বন্ধুরা, ক্রস গুণের যে ম্যাথমেটিক্যাল প্রসেস সম্পর্কে আমরা এখন জানবো। ধরলাম এ আর বি একটা ভেক্টর, যেটার ভ্যালু আমরা বিভিন্ন চলক অর্থাৎ সহগ দ্বারা ডিফাইন করলাম। তো এ ক্রস বি যখন আমরা বের করব তখন আমাদের ম্যাথমেটিক্যাল প্রসেসটা এরকম করতে হবে যে আমরা প্রথমে যে একক ভেক্টরগুলো এগুলো একটা রোতে বসাবো, এরপরে একক ভেক্টরগুলো সহগগুলো বসাবো, যেমন আই একক ভেক্টর যত সহগ আছে, তারপর যে এরপরে জাস্ট আমরা ডিটারমিনেন্ট পদ্ধতিতে এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের প্রাপ্ত ভেক্টরটা পাবো। আমরা এখন এটার ম্যাথমেটিক্যাল প্রসেসটা আরেকটু ব্যাখ্যা করি। যেমন আই, এটা ডিটারমিনেন্ট প্রসেস। তো বন্ধুরা, আমরা যেরকম নর্মাল যে ডিটারমিনেন্ট সিস্টেম, আমরা ডিটারমিনেন্ট সিস্টেমে আমরা প্রত্যেকটা ভেক্টরের ক্রস গুণ করতে পারি। যেমন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি,
তো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখতে পাচ্ছি যে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর দেওয়া আছে, তো আমরা এদের ক্রস গুণন করব। তো আমরা আমাদের সিস্টেম জানি অর্থাৎ আমরা জাস্ট ডিটারমিনেন্ট সিস্টেমে এটার নির্ণায়ক বের কর। তো বন্ধুরা আমরা যে ভেক্টরটা পেলাম এখানে কিন্তু একটা ভেক্টর রাশি পাচ্ছি, যেটা ছিল এ ক্রস বি এর ক্রস গুণনের ফল। অর্থাৎ আমরা ক্রস গুণন কীভাবে করে সেই প্রসেস সম্পর্কে জানলাম। তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে ক্রস গুণন এবং ডট গুণের যত আরও শর্টকাট টেকনিক, অর্থাৎ নদী নৌকা এবং ছাতা ধরা, আপেক্ষিক বেগ, বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সংক্রান্ত যত ধরনের শর্টকাট টেকনিক অথবা কীভাবে আমরা খুব সহজে কোশ্চেনগুলো ধরতে পারবো, অ্যান্সার করতে পারবো, সেরকম ধারণা নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম।